স্প্রিং কী কী মাসে দেখ, মার্চ এপ্রিল মে এরকম। তারপরে হচ্ছে সামার, স্প্রিংয়ের পরে কে আসে? সামার। এটা বারবার মনে কর যে স্প্রিংয়ের পরে কে আসে? সামার। এটা তোদের কবিতাতে আছে, জেনে রাখ। তারপরে আসে কে? অটাম। অটাম কী কী মাস? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই যে অটামের শেষের দিকের যে সময়টাকে, এটাকেই আমরা বাংলাতে কি বলি, মানে আমাদের পশ্চিমবঙ্গে হেমন্ত বলে থাকি, যদিও পার্থক্য কিছু নেই সেরকম। অটামের শেষে হেমন্তর সময়কালে কি হয়, গাছের পাতাগুলো ঝরে যায়। ওকে, অটামের মধ্যে মানে হেমন্তকালে কি হয়, গাছের পাতা ঝরে যায় এবং ঋতুটা একটু হলেও ডাল হয়। ডাল মানে বুঝিস তো, মানে হ্যাঁ, যে মানে একটু ভালো লাগছে না এরকম একটা অবস্থা হয় গাছ, হ্যাঁ শুষ্ক টাইপের ভাব আর কি, মানে চারিদিকে ডালপালাগুলো ডালপালাগুলো খালি খালি থাকে, পুরো সবুজ পাতা থাকেনি। এরকম সময়কে আমরা বাংলায় হেমন্তকাল বলে থাকি, যেটা হচ্ছে অটামের শেষের দিকে। ওকে, তারপরে অটামের পর কে আসে? উইন্টার, ঠান্ডাকাল। এই যে 3টা মাস, তাহলে 4 3 12টা মাসের কথা এখানে বলা আছে। তোদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে স্প্রিংয়ের পরে কোন সময় আসে? স্প্রিংয়ের পরে কে আসে? সামার। ওকে, তারপর হচ্ছে যে দেখ, এই যে এখানে ওয়ার্ডগুলো আমি এক্ষুনি বোর্ডে লিখে দিয়েছিলাম, এগুলো সবার খাতায় তোলা হয়ে গেছে তো? হ্যাঁ, পড়ার সময় এই ওয়ার্ডগুলোর দিকেও তাকাবি, ঠিক আছে? তারপরে আমরা কবিতাটা পড়ার আগে লেখকের কিছু পরিচয় আমরা প্রথমে জানবো, আর লেখাটা সম্পর্কে কিছু জানবো। দেখ, লেসন 3, দ্য নেম অফ দিস পোয়েম ইজ অটম। অটম মিন্স শরৎকাল। রিটেন বাই জন ক্লেয়ার। জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। ইংলিশ পোয়েট মিন্স, আমাদের ইংলিশ মানে ভাবিস নি যে ইংরেজ, মানে ইংলিশ মানে ইংলিশ সাবজেক্ট নয় এখানে। ইংলিশ মানে কাকে বলা হয়েছে? যেমন আমরা ইন্ডিয়ান বলি, তো আমি কি বলি যে আই এম অ্যান ইন্ডিয়ান, সেরকমই যারা ইংল্যান্ডে বসবাস করে তাদের থেকে কী বলা হয়? ইংলিশ। ওকে, তাহলে জন ক্লেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, মানে জন ক্লেয়ার কোথাকার লেখক ছিলেন? একজন ইংল্যান্ডের লেখক ছিল। যারা ইংল্যান্ডের বাসিন্দা তাদেরকে আমরা কি পিপল বলি? ইংলিশ পিপল। ওকে, ইংলিশ পোয়েট, ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড। মানে সে বিশেষ করে পরিচিত কিসের জন্য? দেখ, কান্ট্রি মানে এখানে না গ্রাম, কান্ট্রি মানে কি? গ্রাম। কান্ট্রি মানে এখানে দেশ নয়। বিশেষ করে সে হচ্ছে বেশি পরিচিত কিসের জন্য? ইংলিশের মানে ইংল্যান্ডের হচ্ছে যে গ্রামীণ যে সাইটগুলোকে, গ্রামের যে দিকগুলোকে, সেগুলোকে তুলে ধরে। গ্রামের সৌন্দর্যতাকে সে তার লেখালেখির মাধ্যমে কি করে? ফুটিয়ে তোলে। সেই জন্য সে বিশেষ করে বেশি বিখ্যাত, মানে তার লেখালেখি বিখ্যাত। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন ফর ইটস ডিসরাপশন। ল্যামেন্ট মানে কি রে? তোরা ভোলা গ্রান্ডপাতে এই ওয়ার্ডটা পড়ছিলি। ল্যামেন্ট মানে বিলাপ করা। ওকে, আর্তনাদ করা, বিলাপ করা। এবং তার হচ্ছে দুঃখ সে প্রকাশ করে কিসের জন্য? ফর ইটস ডিসরাপশন। আচ্ছা, আমাদের এই যে গ্রামের যে সৌন্দর্যতা আস্তে আস্তে দিন দিন মানে শেষ হয়ে যাচ্ছে, তো তাই তো? যত হচ্ছে যে আমরা আরবানাইজেশন বা শহুরে জিনিসপত্র মানে চিন্তাভাবনা আনতেছি, গ্রামের সৌন্দর্যতা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে? ফেডেড হয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, রাইট? তাই জন্য বলছে এই লেখক তার লেখালেখির মাধ্যমে বিলাপ করতো। কিসের বিলাপ? যে গ্রামের যে সৌন্দর্যতা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel, and other poems, etc. Next, the following poem মানে এই যে তোরা কবিতাটা পড়তে যাচ্ছিস, প্রেজেন্টস মানে কি? উপস্থাপন করা। ওকে, প্রেজেন্ট মানে কি বললাম? উপস্থাপন করা বা তুলে ধরা। প্রেজেন্টস মানে তুলে ধরছে আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ দ্য অটাম ইন দ্য কান্ট্রি সাইড। মানে এই কবিতাটা হচ্ছে যে গ্রামীণ হচ্ছে যে অটামের সৌন্দর্যতাকে তুলে ধরছে। ওকে, গ্রামের যে সৌন্দর্যতা অটামের সময়, শরৎকালে যে গ্রামের সৌন্দর্যতা, সেটাকে এই কবিতার মাধ্যমে লেখক তুলে ধরছে আমাদের সামনে। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার। যেহেতু এই যে সিজনটা, এই যে ঋতুটা কার আগে আসে? ঠিক শীতের আগে আসে। শীতকালটা ইংল্যান্ডে সুখের সময় না দুঃখের সময় বল? হ্যাঁ, দুঃখের সময়, তাই তো? দেখ, কারণ কি? চারিদিকে বরফ ঢাকা পড়ে যায়। আর তোরা এই যে সিজনের এইখানে এটা দেখাচ্ছিলাম, এখানে দেখ কি আছে? বিফোর মানে উইন্টারের আগে কে আসে রে? উইন্টারের আগে কে আসে? অটাম। আচ্ছা, তোদের জীবনে তোরা যদি জেনেই থাকিস যে আমার জীবনে আর 2-4 দিন পরে দুঃখ আসবে, ওই যে কয়েকটা দিন তোর সুখের হবে না? হবে না? হবে তো। সেরকমই লেখক জানে যে আর কদিন পরেই উইন্টার আসতে চলছে, তাই অটামের মধ্যে সে সৌন্দর্যতা খুঁজে পাবে না পাবেনি বল? তাই জন্য বলছে যে অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার। যেহেতু এই যে অটাম সিজনটা ঠিক শীতের আগেই আসে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস। এটাকে কি হিসেবে দেখানো হয়? ফলিং লিভস মানে এই সময়কালে গাছ থেকে পাতা ঝরে পড়ে। ওকে,
বেয়ার ব্রাঞ্চেস, বেয়ার মানে খালি, বেয়ার মানে খালি, খালি ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস মানে ডালপালা। যখন পাতা ঝরে যাবে গাছের ডালপালাগুলো কি থাকবে, ভরা ভরা থাকবে না খালি হয়ে যাবে, তাই তো। অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং তীব্র বাতাস। তাহলে অটামকে মানে কি হিসাবে ক্যারেক্টারাইজ করা হয়, কোন কোন গুণগুলোর সাথে, যে এই সময় গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, গাছের ডালপালাগুলো খালি খালি থাকে, এবং স্ট্রং উইন্ড মানে তীব্র বাতাস দেয়। ওকে, দেখ এবার আই লাভ, আই লাভ মানে আমি ভালোবাসি, দ্য ফিটফুল, আমি কাকে ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট। ওকে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট, ফিটফুল মানে অনিয়মিত, আর গাস্ট মানে ঝোড়ো বা দমকা হাওয়া। তাহলে আমি ভালোবাসি কাকে ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট, অনিয়মিত দমকা হাওয়াকে ভালোবাসি। অটামের ক্যারেক্টার কি ছিল, যে এই সময় স্ট্রং উইন্ড আছে, তো এক্ষুনি পড়ছিলাম, এই যে এখানে লেখা ছিল এই জায়গাটায় যে অটামের ক্যারেক্টারিস্টিক কি, স্ট্রং উইন্ড। তাহলে বলছে যে আই লাভ আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট মানে অনিয়মিত ঝোড়ো হাওয়াকে, দ্যাট, দ্যাট মানে কি, যেটা, এটা কোন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, মানে আমি অনিয়মিত ঝোড়ো হাওয়াকে ভালোবাসি যেটা সেক্স, সেক মানে নাড়ানো, সেক মানে কি বললাম, নাড়ানো। তাহলে যেটা নাড়ায়, আচ্ছা যখন হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের পরে এস বাই এস যোগ হয়, তো তাহলে এখানে সেক আছে না সেক্স আছে, সেক্স। তারপরে দ্য কেসমেন্ট অল ডে, ওকে, কাকে নাড়াইছে, দ্যাট সেক্স দ্য কেসমেন্ট, কেসমেন্ট মানে, কেসমেন্ট মানে হচ্ছে জানালা। ওকে, দেখ ছবিতে দেখ, এই যে এই জিনিসটাকে কেসমেন্ট বলে। ওকে, এই যে তোরা জানালাটাকে দেখতে পাচ্ছিস, ওকে, এই যে জায়গাটাকে কি বলা হয়, কেসমেন্ট। ওকে, এরকম জানালা তোদের বাড়িতে আছে অনেক দেরি, রাইট? তো এইরকম কাঁচের পাল্লা হওয়া দরকার, যেগুলো হাওয়াতে কি হবে, হাওয়াতে নড়বে এবং আওয়াজ হবে, বুঝতে পারছি? এগুলোকে কি বলে, কি বলে, কেসমেন্ট। তাহলে বলছে দ্য কেসমেন্ট অল ডে মানে সারাদিন জানালাকে নাড়াতে থাকে। তাহলে এই দুটো লাইনের মানে কি হলো, যে আমি অনিয়মিত দমকা হাওয়াকে ভালোবাসি, যেই দমকা হাওয়া কাকে নাড়ায়, সারাদিন ধরে জানালাকে নাড়াতেই থাকে, বুঝতে পারছিস? নেক্সট, অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, মসি মানে শ্যাওলাযুক্ত, শ্যাওলাযুক্ত মসি গাছ কোনগুলো, দেখ ছবিতে, এই যে গাছে দেখতে পাচ্ছিস কীভাবে শ্যাওলা জমে আছে, হ্যাঁ, যেসব গাছগুলো অনেক দিন ধরে এরকম মানে অনেক পুরনো গাছ, সেই সব গাছে দেখবি এরকম শ্যাওলা জমে থাকে, তাই তো। তাহলে এইগুলোকে কি বলবো, মসি ট্রি। এবার তোদের কবিতায় মসি কি বলছে, এলম ট্রি, এলম একটা গাছ, ঠিক আছে, এলম গাছ, যে এগুলো, এই গাছগুলো হচ্ছে এলম গাছ। এর পাতাগুলো কীরকম দেখতে হয়, এর পাতাগুলো এখানে নিচে পড়ে আছে, বড় করে দেওয়া নেই, বড় করে রাখা হয়নি। যাই হোক, এই যে গাছটা তোরা কী গাছ বললাম, এলম গাছ, এই এলম গাছের সাথে কি যোগ আছে, মসি, মানে এরকম শ্যাওলা জড়িয়ে আছে, বুঝতে পারতেছ? এবার কবিতার লাইন দেখ, তাহলে বলছে অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, এবং সেই শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে, ফ্রম মানে কিরে থেকে, তো তাহলে শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে, টেক্স, টেক মানে নেওয়া, টেক্স মানে নিয়ে নেয়, দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, টেক্স মানে নিয়ে যাওয়াও হয়। তোরা ভোলা গ্র্যান্ডপা গল্পে পড়ছিল তো, যে ভোলা গ্র্যান্ডপা টুক হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, টেক মানে কি নিয়ে যাওয়া, রাইট? তাহলে এখানে বলছে যে অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি মানে মসি মানে শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে, টেক্স মানে নিয়ে যায়, দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, ফেডেড মানে বিবর্ণ। দেখ এটা আরও একবার বলছি, অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি মানে শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে, টেক্স মানে নিয়ে যায়, দ্য ফেডেড লিভস, ফেডেড মানে কি বললাম, বিবর্ণ, যেগুলো পেকে গেছে। এই ছবিতে দেখ, এই যে ছবিতে তোরা দেখতে পাচ্ছ যে নিচে অনেকগুলো পাতা পড়ে আছে, এগুলো নয়, এই যে গাছে যেই পাতাগুলো ঝরবে ঝরবে করছে, এই পাতাগুলোকে আমরা কি বলতেছে তোদের কবিতায়, ফেডেড লিভস, মানে এই পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে, তো এদের মানে পড়ার সময় হয়ে গেছে, দমকা হাওয়া এসে কি করে, এই যে পাতাগুলোকে এলম গাছ থেকে ঝরিয়ে নিয়ে যায়, নিয়ে কোথায় যায়, দূরে নিয়ে চলে যায়। ওকে, তারপর কি করে, দেখ পাতাগুলোকে ঝরিয়ে দূরে নিয়ে চলে যায়। তারপর টুইলিং, টুইলিং মানে এই ওয়ার্ডটা তোদের ক্লাস এইটা একটা গল্পে ছিল। টুইলিং মানে হচ্ছে যে গোল গোল করে ঘুরানো, টুইলিং মানে গোল গোল করে উড়িয়ে নিয়ে যায়। আচ্ছা যখন হাওয়া আসে তখন গোল গোল করে অনেক সময় হয় না, হাওয়াটা একটু গোল গোল করে, আর শুকনো পাতাগুলো কি হয়, সেই হাওয়ার সাথে ঘুরতে ঘুরতে যেতে থাকে, রাইট? সেটাই বলছে যে টুইলিং দেম মানে সেগুলোকে ঘুরতে ঘুরতে উড়িয়ে নিয়ে যায়, বাই দ্য উইন্ডো পেন, কোথা থেকে ঘুরতে নিয়ে যায়, বাই মানে এখানে পাশে বলছে, কোথা দিয়ে উড়িয়ে নিয়ে যায়, দেখ, দ্য উইন্ডো
পেন। উইন্ডো পেন কোনটা জিনিসটা দেখ, এই যে জানালাটা দেখতেছো এটাকেই উইন্ডো পেন বলে। ওকে, এই যে জানালাটাকে দেখতেছো এটাকে কি বলা হয়? উইন্ডো পেন। মানে এই যে জানালার যে স্ট্রাকচারটা এটাকে পেন বলতেছে আর কি। যে এরকম জানালার যে পাশ দিয়ে সেই বিবর্ণ পাতাগুলোকে ঝরিয়ে নিয়ে যায়। কার পাতাকে নিয়ে যায় রে? মসি এলম ট্রি। মসি এলম ট্রি এর পাতা, ফেডেড লিভসগুলোকে কোথায়, মানে এই জানালার পাশ দিয়ে নিয়ে যায়, দূরে নিয়ে চলে যায়। কে নিয়ে যায়? দমকা ঝোড়ো হাওয়া। ওকে, তারপর দেখ বলছে যে টুইলিং দেম বাই দ্য উইন্ডো পেন, মানে সেই পাতাগুলোকে গোল গোল করে ঘুরতে ঘুরতে নিয়ে যায় জানালার পাশ দিয়ে। উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, গিয়ে আলটিমেটলি কি করে, মানে অবশেষে কি করে, সেই পাতাগুলোকে নিয়ে গিয়ে উইথ 1000 আদার্স, মানে আরও হাজার হাজার পাতার সাথে সেগুলোকে মিশিয়ে দেয় ডাউন দ্য লেন। লেন মানে হচ্ছে গলি, সরু পথ, সেগুলোকে লেন বলে। দেখ ডাউন দ্য লেন মানে সেই সরু পথে কি করে আরও হাজার হাজার পাতার সাথে গিয়ে সেই গাছের পাতাগুলোকে মিশিয়ে দেয়। এই দেখ, এই ছবিতে দেখ, প্রথমে দমকা ঝোড়ো হাওয়া এসে এই গাছ থেকে কি করে, পাতাগুলোকে ঝরায়, গোল গোল করে ঘুরিয়ে নিয়ে যায়। তো নিয়ে গিয়ে জানালার পাশ দিয়ে উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে এরকম একটা কোনো গলি, এটা গলিতে কত পাতা পড়ে আছে দেখতে পাচ্ছ তো, ওরকম এখানে হাজার হাজার পাতার সাথে গিয়ে ওই পাতাগুলোকে একসাথে রেখে দেয়। কে রেখে দেয় রে? এখানে কাকে পার্সোনিফাই করা হচ্ছে, মানে এই কাজগুলো সব কে করতেছে? হাওয়া। ওকে, তাহলে হাজার হাজার অন্যান্য যে পাতার সাথে সেই যে পাতাগুলোকে কি করে মিশিয়ে দেয়। কোথায় মিশিয়ে দেয়? গিয়ে আলটিমেটলি লেন। লেন মানে গলিতে। ওকে, আবার সেকেন্ড স্ট্যান্ডাতে লেখক বলছে, যে কবি বলছেন যে আই লাভ, আমি ভালোবাসি। প্রথম স্ট্যান্ডাতে বলছিল সে যে আই লাভ, প্রথম স্ট্যান্ডাতে কি বলছিল? আই লাভ দ্য ফিটফুল গাস্ট, আমি অনিয়মিত দমকা হাওয়াকে ভালোবাসি। সেকেন্ড স্ট্যান্ডাতে কি বলছে? যে আই লাভ, আমি ভালোবাসি টু সি, সি মানে দেখা, আর টু সি মানে দেখতে। আই লাভ টু সি মানে আমি দেখতে ভালোবাসি দ্য শেকিং টুইগ। শেকিং মানে মানে যারা নড়ছে, যেটা নড়ছে সেটাকে বলা হয় শেকিং। আর টুইগ মানে ছোট ছোট ডালপালা। আচ্ছা, দমকা হাওয়া যখন দিবে তখন ডালপালা লড়বে না লড়বে না? লড়বে তো। তাহলে বলছে যে আমি ওই যে গাছের যে ডালপালাগুলো বাতাসে নড়ে, এইটা আমি দেখতে খুব ভালোবাসি। ওকে, যেগুলো কিসের সাথে তুলনা করছে দেখ, শেকিং টুইগ ডান্স মানে কি? নাচে বা নৃত্য করে। টিল দ্য শার্ট অফ ইভ, এখানে টিল মানে পর্যন্ত, দ্য শার্ট মানে বন্ধ করা, জানিস তো, শার্ট দ্য ডোর, ঠিক আছে। টিল দ্য শার্ট মানে বন্ধ হওয়া পর্যন্ত, সরি, শেকিং টুইগ ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ, মানে যতক্ষণ না সন্ধ্যা নেমে আসে ততক্ষণ হচ্ছে কি হয়, এই যে গাছের যে নৃত্য সেটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেলে আর কি লাইট মেরে দেখবে? ঠিক আছে, সে প্রকৃতির প্রেমী। তখন কারেন্ট আসছিল কিনা সেটা আমার জানা নেই। কত সালের লেখক যেন? 1993, সরি 1793, তখন কারেন্ট আসেনি। ঠিক আছে, তখন এরকম টর্চ লাইটও হয়নি, তখন সে হারকিন জেলে দেখা যাবে না। আচ্ছা, গরমকালে সেখানে ইংল্যান্ড তো ঠান্ডা, আমাদের এখানে কিভাবে থাকতো? তাহলে তখন যেহেতু কারেন্ট ছিল না, কতক্ষণ হচ্ছে কবি দেখতে পাবে যে গাছের ডালপালাগুলো নড়ানড়ি করছে মানে হাওয়াতে? সন্ধে পর্যন্তই। সেই জন্য, আর ইভ মানে ইভিনিং আর কি। বলছে যে আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি দ্য শেকিং টুইগ, মানে সেই ছোট ছোট ডালপালাগুলোকে নড়াচড়া করতে, যেটাকে তুলনা করছে ড্যান্সের সাথে, যে তাদের দিকে নাচ নৃত্য করতে আমার দেখতে খুব ভালো লাগে। টিল দ্য শার্ট অফ ইভিনিং মানে সন্ধে পর্যন্ত। ওকে, নেক্সট, দ্য স্প্যারো। স্প্যারো মানে কি? চড়ুই পাখি। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। কটেজ রিগ মানে, কটেজ মানে কুঁড়ে ঘর তো, হ্যাঁ। আর রিগ মানে কি? দেখ, ঘরের চাল। এই ছবিতে দেখ, এই যে ছবিটা দেখ ভালো করে, এই যে ছবিতে এই যে চালটাকে তোরা দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, তোরা বল, ব্রিটেন বা আমেরিকা বা ইউরোপের সব বাড়িতে ছাদ না থেকে এরকম কেন থাকে? দেখ, শীতকালে কি হয়? শীতকালে বরফ পড়ে বলে শীতপ্রধান দেশের বাড়ির চালগুলো এইরকম, ছাদ থাকে না ওদের। ওকে, ছাদে বরফ জমে যাবে তো, সেই জন্য এরকম থাকে, প্রত্যেকদিন বরফ সরাতে হয় এইখান থেকে। আর এটা হচ্ছে চিমনি, রাইট। এখানে দেখ, এই যে চালগুলো আছে এইটাকে বলা হয় কি রে? রিগ। এটাকে কি বলা হয়? রিগ। এই ঘরটা যদিও কুঁড়ে ঘর নয়, কিন্তু ইংল্যান্ডেও অনেক ঘর আছে যেগুলো ছোট ছোট এবং তাদের চাল থাকে এইরকম, সেগুলোকে কি বলতেছে? রিগ। এই যে বাড়ির চালটাকে রিগ বলা হয়। এবং এই বাড়ির চালে কিছু কিছু অংশ বেড়ে আছে তো, দেখ এই যে অংশগুলো, এই অংশগুলো কি বেড়ে আছে? এই যে অংশটা, এগুলো বেড়ে আছে। এই যে বাড়ির মানে বাড়তি অংশটায় কি করে? চড়ুই পাখিরা বসে থাকে, রাইট। তো এবার দেখ কি বলছে কবিতাতে, যে দ্য স্প্যারো মানে চড়ুই পাখি কি করে? অন দ্য কটেজ রিগ। অন মানে কি রে? ওপরে তো, তাহলে অন দ্য কটেজ রিগ মানে কুঁড়ে ঘরের ওরকম চালের ওপর, হুজ চার্প মানে যার গান,
হুজ মানে যার, মানে কার, চড়ুই পাখি। তাহলে চড়ুই পাখির গান উড মেক বিলিভ, উড মেক বিলিভ মানে বিশ্বাস করাবে। উড মেক বিলিভ মানে কি বললাম, বিলিভ মানে কি রে, বিশ্বাস করা তো। উড মেক বিলিভ মানে কি, বিশ্বাস করাবে। এই যে মেক ওয়ার্ডটা, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। একটু এই গ্রামারটা দেখে নে। এটার মানে হচ্ছে যে তার গান আমাকে বিশ্বাস করাবে। কি বিশ্বাস করাবে? তার আগে হচ্ছে যে একটু এই গ্রামারটা দেখে নে। এই যে মেক ওয়ার্ডটা আছে, এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। তোরা স্ক্রিনের দিকে তাকা, দেখ। তাহলে বললাম যে মেক বিলিভ এটা হচ্ছে পজিটিভ ভার্ব। কীরকম? এখানে যে আই ক্রাইড মানে আমি কেঁদেছিলাম, কিন্তু আমি যদি বলি হি মেড মি ক্রাই মানে সে আমাকে কাঁদিয়েছিল। ওকে, তুই এরকম বলতে পারিস তো যে তাহলে আমি হেসেছিলাম আর সে আমাকে হাসিয়েছিল, সে আমাকে হাসিয়েছিল, ওইখানে একটা পজিটিভ ভার্ব দিতে হবে। সেরকমই এখানে কি বলছে যে হুজ চাঁদ মানে যার গান, কার গান রে? চড়ুই পাখির। যার গান উড মেক বিলিভ মানে বিশ্বাস করাবে দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই। কি বিশ্বাস করাবে? যে স্প্রিং বসন্তকাল, স্প্রিং মানে কি কাল? বসন্তকাল, ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই যে এই মাত্র চলে গেছে। এই জায়গাটা একটু মন দিয়ে শুন সবাই। কবি কাকে নিয়ে কবিতা লিখছে? অটামকে নিয়ে তো। কিন্তু কবির মনে স্প্রিংয়ের জন্যও ভালোবাসা আছে। কবির মনে কার জন্য ভালোবাসা আছে? স্প্রিংয়ের জন্য ভালোবাসা আছে। সেই জন্য বলছে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, মানে হচ্ছে যে স্প্রিং হ্যাজ জাস্ট পাস্ট সুইফটলি অ্যান্ড প্লেফুলি। মানে স্প্রিং যে বসন্তকাল কবির কাছে কি করে? সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। মানে কবির এরকম মনে হয় যে এই কাল, দেখ বলছে যে দ্য স্প্রিং হ্যাজ জাস্ট পাস্ট মানে যে বসন্তকাল এইমাত্র চলে গেছে। বসন্তকাল কি হচ্ছে? এমাত্র চলে গেছে। পাস্ট সুইফটলি মানে খুব তাড়াতাড়ি, অ্যান্ড প্লেফুলি খেলার ছলে। আচ্ছা, তোদের আনন্দের যে দিনগুলো সেগুলো মনে হয় না যে যেন হুট করে চলে গেল? দুর্গাপূজা আসছে, অনেক দিন, মাস ধরে, 1 মাস 2 মাস ধরে ওয়েট করতেছি দুর্গাপূজা আসবে, কিন্তু সেই মহালয়া হলো হঠাৎ করে যেন চলে যায়। তাহলে সুখের সময়গুলো যেন এরকম মনে হয় না যে আমাদের কাছ থেকে যেন হঠাৎ করে চলে গেল? মনে হয় তো। সেরকমই কবির কাছে মনে হচ্ছে যে স্প্রিং তার সাথে ছলনা করে এবং খুব শীঘ্রই তাকে ছেড়ে পালিয়ে যায় খেলার ছলে। এতটা বুঝতে পারতেছি তো? তাহলে তার মনে ওটার জন্য দুঃখ থাকে তো, যে কি বসন্তকালে চড়ুই পাখিরা গান করে। কি বললাম? বসন্তকালে চড়ুই পাখিরা গান করে, এবং এই অটামেও যখন চড়ুই পাখিরা ওই ঘরের চালে বসে বসে গান করে, তখন কবির কার কথা মনে পড়ে? কবিকে সেই পাখির গান বিশ্বাস করায় যে স্প্রিং যেন তার সাথে কি করছে? মজা করছে, যে আবার স্প্রিং তাকে ছেড়ে চলে যাবে। ওকে, ইন সামার স্ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। স্প্রিং কি করে? দেখ, স্প্রিং বসন্তকাল তার যে ফুলগুলোকে, বসন্তকালে ভালো ভালো ফুল ফোটে তো, সেই ফুলগুলোকে গ্রীষ্মের কোলে ফেলে রেখে চলে যায়। এই দুটো লাইন ভালো করে দেখ। এই দুটো লাইন সব থেকে ভালো লাইন বা কঠিন লাইন এই কবিতার মধ্যে। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই বলছে যে দ্য ফ্লাওয়ার্স লাই ইন দ্য গ্রিপ অফ হার সামার হিট। যখন তোর বসন্তকালে ফুলগুলো সুন্দর সুন্দর ফুটে, তারপরে গ্রীষ্মকাল আসে তো। বসন্তকালের পর কে আসে রে? গ্রীষ্মকাল। এখানে 4টা দেখাইছিলাম, দেখ। স্প্রিংয়ের পর কে আসে? সামার। তাহলে বসন্তকালের পর যখন গ্রীষ্মকাল আসে, তখন হচ্ছে যে বসন্তকাল খেলার ছলেই তার সুন্দর সুন্দর যে ফুলগুলোকে কার কোলে ছেড়ে রেখে চলে যায়? গ্রীষ্মের কোলে ছেড়ে রেখে চলে যায়। সেই যে জিনিসটা কবির কি ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? খারাপ লাগার কথা। তো সেই যে জিনিসটা, বসন্তকালের যে সৌন্দর্যতা, বসন্তকালের যে মজাটা, সেটা কবিকে কে মনে করাচ্ছে রে অটামে? শরৎকালে কবিকে কে মনে করাচ্ছে বসন্তের কথা? হ্যাঁ, চড়ুই পাখির ডাক। কার কারে এতটাই অসুবিধা আছে বল? যে চড়ুই পাখির ডাক কি করে কবিকে স্প্রিংয়ের কথা মনে করায়। কখন মনে করায়? অটামে। স্প্রিং কি করে? কবির সাথে ছলনা করে খুব শীঘ্রই খেলার ছলে তাকে ছেড়ে চলে যায়। এবং কি করে? সামারের কোলে মানে গ্রীষ্মের কোলে স্প্রিং কি করে? তার যে ফুলগুলোকে ছেড়ে দিয়ে চলে যায়। এটার মানে দেখ, একটু এখানে বড় করে স্ক্রিনে দেখ। সামার স্ল্যাপ মানে গ্রীষ্মের যে কোল, শোজ মানে দেখাচ্ছে। এখানে গ্রীষ্মের কোল কি দেখাচ্ছে? হাউ ফ্লাওয়ার্স লাই হেল্পলেসলি, যে কিভাবে ফুলগুলো ঝরে পড়ে যায়। আচ্ছা, গ্রীষ্মের তাপ হবে তো, হ্যাঁ, গ্রীষ্মের তাপে কিভাবে ফুলগুলো ঝরে পড়ে যায়। হেল্পলেসলি মানে নিরাশ, কি বলবো? হেল্পলেসলি মানে কি বলা যায়? যে অসহায়। তাহলে বলছে যে কিভাবে ফুলগুলো অসহায়ভাবে পড়ে যায় গ্রীষ্মের কোলে, আন্ডার দ্য ইন্টেন্স হিট অফ সামার মানে গ্রীষ্মের এই তীব্র উত্তাপে, সিম্বলিং দ্য ফেডিং অফ বিউটি। এইটা কি তুলে ধরছে? যে সৌন্দর্যতার ক্ষয়। ওকে, তাহলে স্প্রিংয়ের যে সুন্দর সুন্দর ফুলগুলো যখন গ্রীষ্মকাল আসে, গ্রীষ্মের তাপে কি হয়? গ্রীষ্মের তাপে
ফুলগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায় অসহায়ভাবে। ওকে, আচ্ছা আমরা মানে একটা বাচ্চা মায়ের কোলে কখন যায় রে? যখন সে প্রচুর আনন্দে থাকে বা অন্যান্য বাচ্চাদের সাথে খেলে, না অন্যান্য বাচ্চারা যখন তাকে সব ছেড়ে চলে যায়, তার দুঃখের সময় আসে, তখনই তো সে মায়ের কোলে এসে পড়ে, হ্যাঁ কি না? তাহলে মায়ের কোলটা এটাকে কিসের সাথে, মানে মায়ের কোলে কারা এসে আলটিমেটলি জায়গা নেয়? যারা অসহায়। তো সেটার সাথে কবি তুলনা করছে যে স্প্রিংয়ের যে ফুলগুলো যখন তীব্র গ্রীষ্মে অসহায় হয়ে পড়ে, তারা কার কোলে স্থান নেয় রে শেষ পর্যন্ত? সামার, গ্রীষ্মের কোলে এসে স্থান নেয়। তাহলে এই দুটো লাইন আবার ভালো করে পড় যে চড়ুই পাখির গান কবিকে কাকে মনে করায়? যে কিভাবে বসন্তকাল তার সাথে ছলনা করে তাকে ছেড়ে খুব শীঘ্রই চলে যায় এবং তার যে সুন্দর সুন্দর ফুলগুলোকে গ্রীষ্মের কোলে ফেলে রেখে দেয় আর কি। তারপরে বলছে আই লাভ, আমি ভালোবাসি। আবার একটা নতুন স্ট্যান্জা শুরু হচ্ছে। আই লাভ, আমি ভালোবাসি, টু সি মানে দেখতে, দ্য কটেজ স্মোক, আমি কি দেখতে ভালোবাসি? কুঁড়ে ঘর থেকে যে ধোঁয়াটা বেরায়। ইংল্যান্ডের দেশে প্রচুর যখন ঠান্ডা পড়ে তখন কি হয় রে? প্রচুর ঠান্ডাও না, এমনি নর্মাল সময়েও আগুন জ্বলে। তো তোরা সেই ক্লাস 8-এ একটা গল্পে পড়ছিলি, তাই তো? সে যে সামার্স ফ্রেন্ড, সেখানে কি বলছিলি? এই ছবিতে দেখ, এখানে একটা কি আছে রে? চিমনি আছে। এই চিমনিতে কি বেরায়? চিমনি দিয়ে ধোঁয়া বেরায়। ঘরের ভিতর যে ধোঁয়াগুলো তৈরি হয় রান্না করার সময় বা আগুন জ্বালানোর সময়, শীতকালে আগুন জ্বালিয়ে ঘরকে উত্তাপ করে, তো সেই ধোঁয়াটা এই চিমনি দিয়ে বেরায়। ধোঁয়া সোজা বেরায় না, গোল গোল করে ঘুরতে ঘুরতেও বেরাতে পারে। তো ধোঁয়াটা বেরোনোর সময় গোল গোল করে ঘুরতে ঘুরতেও তো বেরাতে পারে। তাই জন্য এখানে কি বলছে দেখ, আই লাভ, আমি ভালোবাসি, টু সি মানে দেখতে, দ্য কটেজ স্মোক মানে কুঁড়ে ঘরের ধোঁয়াগুলোকে, মানে ধোঁয়াকে, কার্ল মানে কি? কুকড়ানো। তোদের যাদের কুকড়ানো চুল আছে দেখবি এত বড় ঝাপসা চুল, মানে এসে পুরো, ওটাকে কি হেয়ার বলে? কার্ল হেয়ার। কার্ল মানে কি? কুকড়ানো। তাহলে চুলগুলো কি, এই সরি চুল মানে ধোঁয়া কি হয় দেখ, ধোঁয়াটা কি হয়? ধোঁয়া হচ্ছে যে কটেজ থেকে বেরোনোর পরে ওরকম কুঁকড়ানো, মানে ওরকম গোল গোল হয়ে উঠতে থাকে, আপওয়ার্ডস মানে উপর দিকে উঠতে থাকে, থ্রু দ্য নেক্ট ট্রিজ। নেক্ট মানে কি? উলঙ্গ। ওকে, আচ্ছা গাছ থেকে যখন পাতাগুলো ঝরে যায় তখন কি গাছকে পুরো দেখতে খুব সুন্দর লাগে না উলঙ্গ টাইপের লাগে? এই দেখ এইখানে তোদের বইয়ের যে ছবিটা আছে, গাছটাকে কেমন দেখতে লাগে? নেক্ট লাগে। নেক্ট মানে কি? যার পোশাক নেই। তাহলে গাছটাকে নেক্ট বলছে, যে নেক্ট ট্রি এরকম উলঙ্গ গাছের মধ্য দিয়ে এই কুঁড়ে ঘর থেকে যে ধোঁয়াটা বেরায় সেগুলো কি গোল গোল করে এই গাছের মধ্য দিয়ে উপরের দিকে উঠতে থাকে। তোদের বইয়ের ছবিটা দেখতে পাচ্ছ তো এখানে? এই দেখ এখানে একটা কি দেওয়া আছে রে? কুঁড়ে ঘর দেওয়া আছে। কুঁড়ে ঘরে এটা কি? এই যে লাল লাল কালারের, এটাকে বলা হচ্ছে রিগ বা কুঁড়ে ঘরের চাল। এই যে এখান থেকে যে ধোঁয়াটা বেরায় সেটা গোল গোল হয়ে উঠতে আছে উপর দিকে। কার্ল স্মোক মানে কুঁকড়ানো বলতে যাচ্ছে ধোঁয়া, সেটা কোথা দিয়ে উঠতে যায়, মানে কোথা দিয়ে উড়ে যায় উপরের দিকে? নেক্ট ট্রিজ মানে উলঙ্গ বা নেড়া মুন্ডা বলে না, যে নেড়া গাছ, তাই তো? সেই রকম নেড়া গাছের মধ্য দিয়ে উড়ে উড়ে ধোঁয়াটা যায়। তাহলে কবির সেটা দেখতে খুব ভালো লাগে। তাহলে কবি বাড়িতে বসে বসে রিলস দেখে না, এইসব করে। হ্যাঁ, এবার দেখ বলছে দ্য পিজিয়ন্স। পিজিয়ন্স মানে কি রে? পায়রা। এরা পায়রারা বাসা বানাতে পারে? বাসা বানায়নি, ওই জন্য দেখবি লোকের ঘরের চালে এসে ঢুকে যায়। দ্য পিজিয়ন্স নেসেলড। নেসেল মানে হচ্ছে নিশ্চিন্তে থাকা। নেসেল মানে কি বললাম? নিশ্চিন্তে থাকা। তোরা যেরকম আছো আপাতত বাবা মায়ের আন্ডারে, ওকে, এটা নিশ্চিন্তে থাকা বলে। তো তোরা কি, তোদের দিকে নিজেকে ঘর বানাতে হয়েছে না সংসারে টাকা ইনকাম করতে হচ্ছে? তাহলে সেরকমই দ্য পিজিয়ন্স নেসেলড মানে পায়রারা নিশ্চিন্তে থাকে, রাউন্ড দ্য কোর্ট মানে পাখির বাসার চারিপাশে, মানে অন্যান্য পাখির বাসা বেঁধে রেখে গেছে তারই চারপাশে তারা থাকে আর কি। অন ডাল নভেম্বর। অন ডাল নভেম্বর মানে নভেম্বর মাসটা কোন মাস? দেখ সেই যে প্রথম এটা দেখাছিলাম সেখানে দেখ, এই দেখ নভেম্বর মাস কি রে? অটামের, এই যে অটামের শেষ মাস। ওকে, এটা নভেম্বর। এটাকে কি বলতেছে দেখ, কবি অটামের সৌন্দর্যতা প্রকাশ এতক্ষণ তুলে ধরছিল। তো এতক্ষণ কবি কিসের সৌন্দর্যতা তুলে ধরছিল? অটামে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে সাথে সাথেই কবি অটামের একটা মানে বাজে গুণ সেটাও তুলে ধরছে। দেখ বলছে যে অটামের যে শেষ সময় মানে নভেম্বর মাসে, যার পরে উইন্টার আসবে আর কি, সেই সময় অটামটা কীরকম হয় বলছে, অন দ্য ডাল নভেম্বর ডেজ মানে অটামের শেষ তো নভেম্বর মাস, তাকে বলছে ডাল। ডাল মানে কী রে? দেখ ডাল মানে আমরা বলতে পারি যে শুষ্ক সময়ে নিস্তেজ বা নিষ্প্রাণ, মানে যেই সময় কোনো তেজ নেই যেন প্রকৃতির মধ্যে, সেই সময়কে আমরা কি বলি? ডাল। ডাল পার্সন হয় যে একটা ব্যক্তি যে সবসময় মানে বিরক্তিকর, যার মধ্যে কোনো হাসি নেই ঠাট্টা নেই, সেরকম ব্যক্তি, তাকে বলবো ডাল পার্সন। অন দ্য ডাল নভেম্বর ডেজ মানে নভেম্বর মাসের সেরকম নিস্তেজ দিনগুলোতে
তাহলে এতক্ষণ ধরে কবি তোর অটামের সৌন্দর্যতা তুলে ধরছিল, কিন্তু এই লাইনে কবি কি বলতেছে রে, যে নভেম্বর মাসের দিনগুলো কিরকম হয়, নিস্তেজ ডাল, তার মানে একটা উল্টো বর্ণনা তুলে ধরলো। তাহলে এখান থেকে কবির এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, যেই জিনিসটাকে আমরা ভালোবাসি তার খারাপ গুণগুলোকে ভুলে যাসনি, তার খারাপ গুণগুলোকেও তার সামনে তুলে ধর। বুঝতে পারছিস? তো দেখ, তাহলে নভেম্বর মাসের দিনগুলো কিরকম, লাইক দিস, মানে নভেম্বর মাসের দিনগুলো হয় খুবই নিস্তেজ। ওকে, দ্য কক, কক মানে মোরগ, আপন দ্য ডাংখিল মানে গোবরের যে ঢিবি রাখা থাকে, গ্রামে ঘরে থাকে তো যাদের গরু টরু আছে, সেরকম গোবরের ঢিবির ওপরে দ্য কক মানে মোরগ, ক্রয়িং মানে ডাকে, মোরগ উঠে কি করে, ডাকে। দ্য মিল মানে ওয়ার্ডটা দেখ আগে, মিল মানে কোন জিনিসটাকে বলে, দেখ ছবিতে, এই যে এই জিনিসটাকে মিল বলে। ওকে, এখন এটা বর্তমানে কি কাজে লাগে, হাওয়া কলে, যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এটা কাজে লাগে, এরকম মিল থাকে, ঠিক আছে। কিন্তু আগেকার সময়ে মাঠে এরকম লাগানো থাকতো কিসের জন্য, কুয়া থেকে মাটির নিচে থেকে জল তোলার জন্য, কুয়া থেকে জল তোলার জন্য, কিংবা খড় পিসাই করার জন্য, সেই সব কারণে এগুলো লাগানো থাকতো। এখন আছে বললাম তো, এখন হচ্ছে যে এইগুলো আর কাজে লাগে না, এখন খড় মানে বানানোর জন্য, এই ধান ঝাড়ার জন্য আর এইসব লাগে, ধান ঝাড়া মেশিন আছে তো। এখন এইরকম থাকে কিসের জন্য, বায়ু কলের জন্য। আর আগে এইগুলো কিসের জন্য থাকতো, জল তোলার জন্য, খড় মারানোর জন্য। এগুলো গোল গোল করে ঘুরলে এর সাথে কি হয়, নিচে থেকে জিনিস তোলা যায়, তাই তো, আর খড় টড় মারানো হতো এর মাধ্যমে। তাহলে এই জিনিসটাকে কি বলা হয় রে, মিল, MILL। তাহলে বলছে দ্য মিল সেলস, SAIL, সেল মানে কি রে, ঘোরা। তাহলে দ্য মিল সেলস মানে এই যে মিলগুলো ঘোরে, হাওয়া কল, এই হাওয়া কলগুলো কি হয়, ঘুরে অন দ্য হিথ আর গোয়িং, কোথায় ঘুরতে থাকে রে এই হাওয়া কলগুলো, অন দ্য হিথ মানে পতিত জমি, যেই জমিনে চাষবাস হয়নি, এমনি পড়ে আছে, সেই রকম একটা জায়গাতে এই মিলগুলো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। গোয়িং মানে রিপিটেডলি, এই জিনিসটা লিখে নিবি। গোয়িং মানে কি বললাম, রিপিটেডলি বা কন্টিনিউয়াসলি, মানে অনবরত, যেটার বাংলা। তাহলে পতিত জমিতে অনবরত এরকম মিলগুলো ঘুরতে থাকে। এরপর দেখ, দ্য ফিদার মানে পালক, ফ্রম দ্য র্যাভেন্স ব্রিস্ট, ফ্রম মানে থেকে, দ্য র্যাভেন মানে দাঁড় কাক, আর অ্যাপোস্ট্রফি এস আছে মানে এর, তাহলে র্যাভেন এর, ব্রিস্ট মানে বুক। তাহলে টোটাল মানেটা কি হলো, র্যাভেনের বুক থেকে যে পালকগুলো ফলস মানে পড়ে। এখানে একটা লক্ষ্য করার জিনিস আছে, যেটা মন দিয়ে দেখ একটু, যে এখানে দ্য ফিদার হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন। যেমন সুগার, যদিও চিনির দানা গোনা যায় কিন্তু ওটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। আমাদের চুল, যদিও একটা একটা করে গোনা যেতে পারে কিন্তু আমরা ওটাকে আনকাউন্টেবল নাউন ধরি। সেরকমই দ্য ফিদার এখানে আনকাউন্টেবল নাউন, তাই আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, সিঙ্গুলার হিসেবে ধরা হয়। সেই জন্য সিঙ্গুলার সাবজেক্টের পর ভার্বের সাথে এস বা এস যোগ হয়, রাইট। তো এই জন্য এখানে ফলের সাথে এস যোগ হয়েছে, ফলস। ওকে, তাহলে ফলস মানে পড়ে। অন দ্য স্টাবল লি, কোথায় পড়ে, অন মানে ওপরে, কোনো কিছুর ওপরে পড়ে তখন অন প্রিপোজিশন হয়। অন দ্য স্টাবল লি, স্টাবল মিন্স লাড়া, ওকে, আর লি মানে ঘাস জমি। তাহলে স্টাবল কি জিনিসটা, স্টাবল হচ্ছে এইটা, ওকে, এটাকে বলা হয় স্টাবল। যেটা আমরা গ্রামে ঘর ধরে সবাই দেখে থাকি, ধান কেটে নেওয়ার পর যেটা বেঁচে থাকে সেটাকে স্টাবল বলা হয়, আর বাংলায় বলি আমরা লাড়া। ওকে, তোরা যদি দেখে থাকিস যে দিল্লিতে যখন শীতকালে প্রচুর পলিউশন হয়, তখন একটা মেন কারণ সেটা ধরা হয় এই স্টাবল বার্নিং। স্টাবল মানে লাড়া, আর বার্ন মানে পোড়ানো। তাহলে স্টাবল বার্নিং মানে লাড়া পোড়ানোর পরে অ্যাকচুয়ালি পাঞ্জাব হরিয়ানা এইসব এলাকায় কী হয়, যখন ধান কেটে নেওয়া হয় মেশিনে, তখন লাড়াগুলো অনেক বড় বড় থেকে যায়, এবং তারপরে তারা সঙ্গে সঙ্গে চাষ করার জন্য ওই লাড়াগুলোকে মানে লাড়াগুলো যদি পচতে দিয়ে দেয়, যে ওগুলো অটোমেটিকলি পচে যাবে জমিতে, তখন অনেক টাইম লাগবে সেটা, রাইট। কিন্তু যদি পুড়িয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে ওটা চাষবাস করতে পারবে আবার তারা, সেই জন্য তারা ওই লাড়াগুলোকে পুড়িয়ে দেয়, যেটা হচ্ছে একটা মেন কারণ দিল্লিতে পলিউশনের। ওকে, তো এটা নিউজে সবসময় থাকে যে স্টাবল বার্নিং মানে লাড়াকে পুড়িয়ে দেওয়া। ওকে, তো এখানে সেই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে যে ফলস অন স্টাবল মানে লাড়া, আর লি মানে ঘাস জমি। ওকে, এই লাড়াগুলো কোথায় আছে, এখানে ঘাসও দেখা যাচ্ছে, রাইট, জমিনের মাঝে মাঝে ঘাস। তো এটা ঘাস জমির মাঝে যে লাড়া থাকে, ওই রকম জমিনের ওপর দাঁড় কাকের বুক থেকে যে পালকগুলো সেগুলো খসে পড়ে। ওকে, দ্য অ্যাক্রন মানে একটা ফল, এই যে ফলটা এটা হচ্ছে অ্যাক্রন ফল। ওকে, তাহলে এখানে বলছে দ্য অ্যাক্রনস মানে অ্যাক্রনস ফলগুলো নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট। নিয়ার মানে অ্যাক্রন ফলগুলো কোথায় হয়ে থাকে, নিয়ার মানে কাছে, দ্য ওল্ড ক্রোস নেস্ট মানে
কাকেদের যে পুরনো বাসা সেখানে অ্যাক্রন যে ফলগুলো ফল, এখানে দেখো অ্যাক্রনস যেহেতু আছে, এখানে যেহেতু অ্যাক্রনস কথাটা আছে মানে এটা প্লুরাল সাবজেক্টটা, সেই জন্য এখানে ফল কথাটা আছে। এখানে ফিদার আনকাউন্টেবল নাউন ছিল, সেই জন্য ফলস ছিল, রাইট। এখানে অ্যাক্রনস, আমরা অ্যাক্রনসকে গুনতে পারি, এটা প্লুরাল, আর প্লুরালের পর কখনো ভার্বের সাথে এস বাই এস হয় না, রাইট। তো সেই জন্য দা বলছে যে দ্য অ্যাক্রনস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, মানে কাকেদের যে পুরনো বাসার কাছে যে অ্যাক্রন ফলগুলো, ফল মানে পড়ে। প্যাটারিং, প্যাটার কথাটার অর্থ হচ্ছে টুপটাপ শব্দ, তাহলে টুপটাপ শব্দ করে পড়তে থাকে ডাউন দ্য ট্রি, মানে গাছের নিচে। তাহলে মানে কাকরা যে বাসাগুলো বানিয়েছিল নিশ্চয়ই অ্যাক্রন গাছে বানিয়েছিল, রাইট। তো সেখান থেকে অ্যাক্রন ফলগুলো টুপটাপ শব্দ করে পড়ছে গাছের নিচে বা গাছের তলায়। দ্য গ্রান্টিং পিগস, গ্রান্টিং কথাটার মানে হচ্ছে শূকরের ডাককে বোঝায়। যেমন আমরা যদি বলি বার্কিং ডগস মানে ঘেউ ঘেউ করতে থাকা কুকুর, রাইট। তাহলে বার্ক কথাটার মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, সেরকম গ্রান্ট কথাটার মানে হচ্ছে ঘোঁত করা, মানে শূকরদের যেটা শব্দ। তাহলে ঘোঁত করতে থাকা যে শূকরগুলো, দ্যাট মানে যেগুলো, আমরা শূকরকে হচ্ছে হুস বলি না, তারা বলি না, কারণ মানুষের সঙ্গে তুলনা করি না, পশু বাচ্চা এদের দিকে ইট বলি, তাই তো, হিম বা হার বলি না। সেরকমই এখানে দ্যাট বলা হয়েছে যে যেগুলো, যারা নয়, ওকে। তাহলে এখানে তাহলে যারা যদি পার্সন ব্যক্তিকে বলতো তখন হু বলতো, কিন্তু যেহেতু প্রাণী পশু সেই জন্য দ্যাট বলেছে, মানে যেগুলো, যারা নয়। তাহলে দ্য গ্রান্টিং পিগস, ঘুঁত করতে থাকা যে শূকরগুলো, দ্যাট ওয়েট, এখানে দ্যাটটা যেহেতু প্লুরাল সেই জন্য ওয়েটস হয়নি, ওয়েট হয়েছে, রাইট। তাহলে দ্যাট ওয়েট মানে যেগুলো অপেক্ষা করে। তাহলে এখানে গ্রান্টিং পিগস আছে, তো পিগস কত, একটা বেশি আছে, অনেকগুলো শূকর আছে, তো সেই জন্য বলছে সেই গ্রান্টিং ঘুঁত করতে থাকা যে শূকরগুলো যেগুলো অপেক্ষা করে ফর অল, সবগুলোর জন্য। সবগুলো মানে কোনগুলো, অ্যাক্রন ফলগুলো, অর্থাৎ অ্যাক্রন গাছ থেকে যখন অ্যাক্রন ফলগুলো গাছের তলায় পড়ে সেই ফলগুলোর জন্য শূকরগুলো কি করে, সবসময় অপেক্ষা করে, ওকে, অপেক্ষা করে থাকে। স্ক্র্যাম্বল কথাটার মানে হচ্ছে ঠেলাঠেলি করতে থাকা। যেমন আমাদের এখানে যখন কোনো অষ্টম প্রহর এইসব বা হরে কীর্তন এইসব হয়, হরিনাম হয়, শেষে যখন বাতাসা ঘুরানো হয় তখন বাচ্চাগুলো নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে প্রত্যেকটা গুঁড়োতে থাকে যে কে কটা বেশি গুঁড়োতে পারে, রাইট। সেরকমই এখানে শূকরগুলো কি করছে, অ্যাক্রন ফলগুলো খাওয়ার জন্য যে কে বেশি নিতে পারে নিজেদের মধ্যেই ঠেলাঠেলি করা শুরু করে দেয়, ওকে, কারণ ওটা তাদের ফেভারিট একটা ফুড, ফেভারিট খাবার। স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, এবং তাড়াহুড়ো করে। যখনই হরে কৃষ্ণ শেষের যে পার্টটা গাওয়া হয় হরি বল করে, তখনই হচ্ছে সব কি করে, তাড়াহুড়ো করা শুরু করে দেয় যে এবার বাতাসা পুরনো হবে, রাইট। তো তাড়াহুড়ো করা শুরু করে দেয় এবং নিজেদের মধ্যে ঠেলি শুরু করে দেয়। তো এখানে শূকরগুলো কি করছে, যখনই ফলগুলো গাছ থেকে পড়ে অ্যাক্রন ফলগুলো, তারা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করতে শুরু করে, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, এবং তাড়াহুড়ো করে। হোয়ার দে ফল, দে মানে এখানে অ্যাক্রন ফলগুলোকে বুঝেছে, হোয়ার মানে যেখানে সেগুলো বা তারা পড়ে, ওকে। তো এখানে একটা ছবিতে দেখাচ্ছি, এখানে দেখো শূকরের বাচ্চা এবং শূকরের মা বা বাবা যে কেউ হবে, মা এটা, তো শূকরের মা এবং শূকরের বাচ্চাগুলো কি করছে, যে এখানে অ্যাক্রন ফলগুলো যেখানে পড়ে আছে এটা হচ্ছে তারা খাচ্ছে।